মুখপুরি, জন্মের সাথে সাথেই তো মাকে খেয়েছিস, এখন আমার সংসারটাও কি খেতে চাস? একে তো বোবা, কথা বলতে পারিস না। তোকে তো কোনো ছেলেই বিয়ে করবে না, সারা জীবন আমাদের ঘাড়ে বসে খাবি। তোর মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। কথাগুলো হাসিকে উদ্দেশ্য করে বললেন শায়লা বেগম। শায়লা বেগম হলেন হাসির সৎমা। হাসি এই কথাগুলো গায়ে না মেখে নিজের মতো করে কাজ করতে লাগলো। এগুলা তার গায়ে সয়ে গেছে। এই কথাগুলো শোনা তার রোজকার রুটিনের মধ্যে পড়ে। রান্নার কাজ শেষ করে হাসি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে রুমে যায়। হাসি, এই হাসি। হু বলে হাসি পিহুর সামনে যায়। ওয়াশরুমে আমার গোসলের কাপড় রাখা আছে, যা ওগুলো কেচে দিয়ে আয়। হাসি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হাসি ওয়াশরুম থেকে পিহুর সব কাপড় কেচে রোদে শুকাতে দেয়। এই হাসি। হাসি দৌড়ে আবার পিয়াসের ঘরে যায়। আমার নাস্তা তৈরি করেছিস? হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। পিয়াস ডাইনিং রুমে নাস্তা করতে চলে যায়। বাড়ির সব কাজ শেষ করে রেডি হয়ে হাসি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দেয়। আসেন, পরিচিত হয়ে নেই। ও হলো হাসি, শান্তশিষ্ট একটা মেয়ে। ওর মা নেই, জন্মের সময় ওর মা মারা যায়। কিছুদিন পর হাসির বাবা ওয়াজেদ আলী শায়লা বেগমকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। তখন থেকে হাসির জীবনে অন্ধকার নেমে আসে। ছোটবেলায় বাবা কিছুটা আদর করলো, পিয়াস ও পিহুর জন্মের পর থেকে উনি ভুলেই গেছেন হাসি নামের ওনার আরেকটা মেয়ে আছে। ছোটবেলা থেকে অবহেলা অনাদরে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকে এটা ওটা কাজ করত, কিন্তু যখন সে পঞ্চম শ্রেণীতে ওঠে তখন থেকেই তার ওপর সংসারের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। কাক ভরে ওঠে ঘরের সব কাজ করতে হতো, এক একজনের এক এক ফরমাশ মেটাতে হতো। বাসার কাজ শেষ করে তবে স্কুলে যেত। পিয়াস পিহুর পড়ালেখার জন্য কারি কারি টাকা খরচ করলো। হাসির জন্য 1 টাকা খরচ করতেই যেন সংসারে অভাব নেমে আসে। হাসির জন্য কেউ 1 টাকাও খরচ করতে রাজি নয়। হাসি পড়ালেখায় ভালো হয়, স্কুল থেকে তার বেতন বা ভর্তি ফি বাবদ কোনো টাকা নেওয়া হয় না। দুবার সে বৃত্তি পেয়েছে। স্কলারশিপের টাকায় আজ তার ইউনিভার্সিটি অবধি আসা। অনেক সময় গাইড নোট স্যারেরা দয়া করে দিতেন। সবাই খুব ভালোবাসত হাসিকে। বাড়ি থেকে ভার্সিটি অবধি পায়ে হেঁটে আসে। এই তো ভার্সিটিতে এসে গেছে। হাসি চুপচাপ ক্লাসরুমের দিকে এগুতে লাগলো। গত কয়েকদিন ধরে দেখছে একটা ছেলে ওকে ফলো করছে। ছেলেটা দেখতে হালকা পাতলার মধ্যে, গায়ের রং ধবধবে ফর্সা, গালে খোঁচা খোঁচা দাড়ি, যাকে বলে একদম পারফেক্ট। আর ছেলেটা সাহস করে হাসির সামনে এসে দাঁড়ায়। হেই সুন্দরী, আমি আকাশ, তোমার নামটা কি জানতে পারি? হাসি মুচকি এসে হাত মুখের কাছে নিয়ে ইসমাইল দেখিয়ে ক্লাসরুমে চলে গেল। আকাশ নিজের চুল টানতে টানতে ভাবছে, ইসমাইল দেখাইলো কেন? ইসমাইল 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 পেয়েছি। ইসমাইলের বাংলা হাসি, মানে ওর নাম হাসি। কেয়া ট্যালেন্ট হে। সে দেখতে যেমন সুন্দরী, বুদ্ধিটাও ঠিক তেমনি। হাসি তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, চিরকুটের মাধ্যমে কথা বলে সে। হাসি সব দিক দিয়ে ফার্স্ট গার্ল, সবাই ওকে খুব ভালোবাসে। ভার্সিটি ছুটির পর হাসি ক্লাসরুম থেকে বের হয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন আকাশ পেছন থেকে ডাকছে বারবার, হেই সুন্দরী দাঁড়াও। আকাশের ডাক শুনে হাসি আরো জোরে পা চালাতে লাগলো। হেই হাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি। হাসি পেছন ফিরে একটা মুচকি হাসি দিয়ে দ্রুততার সহিত জায়গাটা প্রস্থান করলো। আকাশ ধীর পায়ে তার বাসার দিকে অগ্রসর হলো। নিজে নিজে বিড়বিড় করতে লাগলো, হাসি হাসি হাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি। অন্যদিকে হাসি বাড়ি ফিরে কাজে লেগে পড়ল। এ বাড়িতে কেউ নিজের খাবার প্লেটটা পর্যন্ত ধুয়ে খায় না, সব হাসিকে একা হাতে করতে হয়। তারপরও চুন থেকে পান খসলে সবার গালমন্দ তো আছে। সব কাজ শেষ করে সন্ধ্যায় গোসল সেরে সবাইকে চা দিয়ে পড়তে বসে হাসি। পড়ার মাঝে বারবার আকাশের কথা মনে পড়ল। পরক্ষণেই ভাবল, না না, তার এসব প্রেম ভালোবাসা মানায় না। আজ হয়তো আকাশ না জেনে তার পেছনে ছুটছে,
কিন্তু যখন সবটা জানবে যখন আকাশ শুনবে হাসি কথা বলতে পারে না, তখন কেটে যাবে তার 2 দিনের মোহ, ফুরিয়ে যাবে হাসির জন্য লুকায়িত সব ভালোবাসা। বোবা মানুষকে সবাই করুণা করে, কেউ ভালোবাসে না। আজ বোবা বলি হয়তো এই সংসারের উপরই ঝামেলা হিসেবে সারাটা জীবন কাটাতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। রাত 9টায় পড়া ছেড়ে ডাইনিং রুমে গেল হাসি। টেবিল মুছে রান্নাঘরে গিয়ে সব খাবার গরম করে টেবিলে সাজিয়ে রাখলো। তারপর এক এক করে সবার রুমে গিয়ে সবাইকে ডাকতে লাগলো। বাবা, মা, পিয়াস, পিহু সবাই খেতে বসেছে। হাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবার খাওয়া শেষে যে খাবারটা বেঁচে থাকে সেটাই হাসির কপালে জোটে। সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। সবার যাওয়ার পর হাসিও খেয়ে সবকিছু ধুয়ে মুছে রুমে চলে গেল। রোজকার মতো আজও ঘুড়ি বানাতে লাগলো, রাতের আধারে আকাশে উড়াবে বলে। হাসি রোজ ঘুড়ি উড়ায়, শখের বসে নয়। এই ঘুড়ি তার মায়ের কাছে বার্তা পাঠানোর বাহন মাত্র। ঘুড়ি বানানো শেষ করে চিঠি লিখতে বসে গেল হাসি। প্রিয় মা, তুমি তোমার সাথে আমাকে কেন নিয়ে গেলে না? কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু করুণা করে। আমার কষ্ট শোনার মতো কেউ নেই, তাই রোজ রাতে আমার কষ্টগুলো তোমার সাথে ভাগ করে নিই। আমার চিঠিগুলো কি তোমার কাছে পৌঁছায় না মা? তুমি কেন এসে আমাকে নিয়ে যাও না? চিঠি লেখা শেষ করে চিঠিটা ভাঁজ করে ঘড়ির সাথে বেঁধে দিল হাসি। রাত 12টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। চারদিকে শুনশান নীরবতা। মানুষ বা পশু পাখি কোনো কিছুরই নড়াচড়া নেই বললেই চলে। তখন হাসি ঘুড়ি নিয়ে ছাদে ওঠে। ছাদের এক কোণে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াতে লাগলো। ঘুড়ি ওড়াতে ওড়াতে এক পর্যায়ে ঘুড়ির সুতো ছিঁড়ে ঘুড়িটাকে মুক্ত করে দিল হাসি। মনে মনে ভাবতে লাগলো, এই ঘুড়ির মতো যদি আমিও খোলা আকাশে স্বাধীনভাবে উঠতে পারতাম, তবে উড়ে গিয়ে মায়ের কাছে সব দুঃখ কষ্ট ভাগ করে আসতাম। 12:30 হাসি নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। সবাই ওঠার আগে যে তাকে উঠতে হবে। ফজর আজানের সময় হাসি ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করে তারপর নিজের বিছানা গুছিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। সবার জন্য নাস্তা তৈরি করে তারপর দুপুরের রান্না শেষ করে। বেলা 8টার দিকে এক এক করে সবাই ঘুম থেকে ওঠে। সবার নাস্তা সবার রুমে দিয়ে আসে। এ বাড়িতে সবাই সকালের নাস্তা ডাইনিং রুমে খুব কমই খায়। বেশিরভাগ সময় সবাই যার যার ঘরেই খায়। সবাইকে নাস্তা দিয়ে এই ফাঁকে হাসি রেডি হয়ে নিল। রেডি হয়ে আবার সবার রুমে গিয়ে সবার রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে এঁটো বাসন রান্নাঘরে নিয়ে যায়। সেগুলো ধুয়ে রেখে সে হালকা নাস্তা করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইউনিভার্সিটির অনেকটা কাছে এসে দেখতে পেল আকাশ নামে সেই ছেলেটা গেটের সামনে দাঁড়িয়ে আছে। হেই সুন্দরী, এই বুঝি তোমার আসার সময় হলো? আর একটু আগে আসতে পারো না? এত বেলা পর্যন্ত ঘুমাও তুমি? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হাসি মুচকি হাসল। এই হাসি, জানো তো তোমার নাম যেমন হাসি তেমনই তোমার মুখেও সবসময় থাকে হাসি। আচ্ছা এবার বলো, তুমি কেমন আছো? হাসি বুড়ো আঙুল দিয়ে ফাইন দেখালো। জানো তো হাসি, তুমি খুব সুন্দর। আমি প্রথম যেদিন তোমায় দেখি সেদিনই ফিদা হয়ে গেছি। তোমার কাছে তো পরীরাও হার মানবে। এক নাগারে কথা বলেই যাচ্ছে আকাশ। ছেলেটা বড্ড বেশি কথা বলে। যা বলা সোজা সাপটা বলে দেয়, ভেতরে কিছুই লুকিয়ে রাখে না। কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসরুমে চলে গেল হাসি। ক্লাস শেষে হাসি লক্ষ্য করলো আকাশ ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে। হাসি ক্লাস থেকে বের হতেই আকাশ আবার বকবক করতে লাগলো। এই হাসি, ধ্যাত, তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না। তুমি তো আমার বিষয়ে কিছু জানতে চাইলে না। বুঝেছি তুমি খুব লাজুক, তবে এই লজ্জা বিয়ের আগ অবধি থাকবে। বিয়ের পর সব লজ্জা আমি উড়িয়ে দেব। হাসি কিছুই বলছে না। এই, তুমি আমার সম্বন্ধে জানতে চাইবে না?
শোনো, আমার নাম আকাশ। আমার বড় এক ভাই আছে, তার নাম আর্শ। সে ভাবিকে নিয়ে আলাদা থাকে। আমার ছোট এক বোন আছে, তার নাম সুরাইয়া। সে তার বফের সাথে পালিয়ে গেছিল। পরে অবশ্য আমরা মেনে নিয়েছি। তারপর তাকে আবার তার বফের সাথে বিয়ে দিই। বাসায় এখন আমি, মা আর বাবা থাকি। তোমার কোনো কষ্ট হবে না। আমাদের ঘরে কাজের লোকও আছে। ধ্যাত, তুমি কোনো কথা বলছো না কেন? সারাক্ষণ বোবার মতো চুপ করে থাকো। কথাটা শুনেই হাসির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেটা আকাশ স্পষ্ট বুঝতে পারল। আরে আরে, রাগ করলে নাকি? সরি। হাসি কিছু না বলে নিজের বাড়ি চলে গেল। এই যতক্ষণ ইউনিভার্সিটিতে থাকে ততক্ষণ তার সময় ভালো যায়, খুব হাসি খুশি থাকে। কিন্তু ঘরে আসার পর থেকে শুরু হয়ে যায় সবার গালমন্দ শোনা। হাসি বাড়িতে প্রবেশ করতেই শুরু হয়ে গেল পিহুর কথা শোনানো। এই, এতক্ষণে আসলেন মহারানী? কাজ না করার জন্য সারাক্ষণ শুধু পালাই পালাই। আমার কলেজ ড্রেস আয়রন করিসনি কেন? তোকে আমি সব কাজ কি বলে বলে করাতে হবে? একে তো তুই একটা উটকো ঝামেলা, তার ওপর কোনো কাজও করবি না, শুধু বসে বসে পায়ের ওপর পা তুলে খাবি। পিহু, তুই হাসির সাথে এরকম করে কথা বলছিস কেন? বাড়ির সব কাজই তো ও করে। বাড়িতে যদি ও বসে বসে খায় তবে কাজগুলো কে করে? হাসি কোনো কথা না বলে পিহুকে ইশারায় বলে তার ড্রেস দিতে, সে ধুয়ে দিবে। পিহু ড্রেসগুলো হাসির মুখের উপর ছুঁড়ে মারে। হাসি কাপড়গুলো নিয়ে চলে যায়। গোটা বাড়িতে একটা মানুষই আছে যে কিছুটা হলেও হাসির কষ্ট বুঝে, কিছু হলেও প্রতিবাদ করে, কিছুটা হলেও হাসিকে সাপোর্ট করে, আর সে হলো পিয়াস। রোজকার মতো হাসি আজও না খেয়ে কাজে লেগে পড়ে। সব কাজ শেষ করে গোসল সেরে খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়। তারপর সবাইকে চা নাস্তা দিয়ে রাতের জন্য রান্না করতে লেগে পড়ে। একা হাতে সব করতে হয় তাকে। হাসি, হাসি। শায়লা বেগমের ডাক শুনে হাসি তাড়াতাড়ি করে ওনার ঘরে যায়। কখন থেকে ডাকি, কানে কি কম শুনিস? হাসি মাথা নিচু করে রইল। আমার পায়ে ব্যথা করছে, আয় আমার পা টিপে দে। হাসি চুপচাপ শায়লা বেগমের পা টিপতে লাগলো। ঘন্টাখানেক পা টিপে তারপর রান্নাঘরে যায়, গিয়ে রান্না শেষ করে। আজ আর হাসি পড়তে পারেনি। আজ কাজ বেশি থাকায় কাজ করতে করতে রাত 10টা বেজে গেছে। এখন আবার সবাইকে খাবার বেড়ে খাওয়াতে হবে। হাসি টেবিলে খাবার সাজিয়ে সবাইকে ডেকে আনে। সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। তখন পিয়াস হাসির হাতে 200 টাকা গুঁজে দেয় আর চুপিসারে বলে, কাউকে বলিস না, তোর প্রয়োজনীয় কিছু কিনে নিস। হাসি নিতে চায়নি, কিন্তু পিয়াস রাগ করছে দেখে নিয়ে নিল। হাসি টাকাটা ওনাতে গিট্টু দিয়ে রেখে খাবার খেয়ে সবকিছু ধুয়ে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পিহু আসে হাসির রুমে। ওই, তোকে আমার ভাই কি দিলে রে? মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। আমি স্পষ্ট দেখতে পেলাম আমার ভাই তোর হাতে কিছু একটা গুজে দিল। হাসি এবার কি বলবে কিছু ভেবে পায় না। কি দিছে, ভালোই ভালোই আমাকে দিয়ে দে, নইলে বাড়িতে এখন তুলকালাম কাণ্ড বাজবে। হাসি ভয় পেয়ে 200 টাকার নোটটি পিহুর হাতে তুলে দেয়। ও, তাহলে এই ব্যাপার। আমার ভাই তলে তলে তোকে টাকা দেয়? কই, আমাকে তো কোনোদিন কিছু দেয় না। হাসি মাথা নিচু করে রইল। শোন, আমার ভাই তোকে আর কিছু দিলে চুপচাপ ওইটা আমার হাতে দিয়ে দিবি। আর খবরদার, এই ব্যাপারটি যেন ভাইয়া কিছু না জানে। জানলে তোর খবর আছে। হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। পিহু যাওয়ার পর হাসি আবার ঘুড়ি বানাতে লাগলো। ঘুড়ি বানিয়ে একটা চিঠি লিখে ঘুড়ির সাথে বেঁধে ছাদে নিয়ে গিয়ে উড়াতে লাগলো। রোজকার মতো আজও কিছু সময় ঘুড়ি উড়িয়ে ঘুড়ি সুতো কেটে দিল। ছাদের এক কোণে গুটিসুটি মেরে বসে রইল হাসি। আজ আর রুমে যেতে ইচ্ছা করছে না। ছাদে বসে ভাবতে লাগলো, সে কি কোনো দিনও নিজের দায়িত্ব নিজে নিতে পারবে না? কবে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে? কবে সে নিজের খরচ নিজে বহন করবে?
কবে সেই সংসারের উটকো ঝামেলা উপাধিটা মুছতে পারবে? আদৌ কি সম্ভব এগুলো? তার জীবনের সাথে কি কোনোদিনও ভালোবাসা শব্দটা যুক্ত হবে? আচ্ছা, ভালোবাসা কি? ভালোবাসা দেখতে কেমন হয়? আমাকে ভালোবাসবে এমন কেউ কি নেই? আমি কি কোনো দিনও ভালোবাসার স্বাদ গ্রহণ করতে পারবো না? কথাগুলো ভাবতে ভাবতেই হাসির চোখ ভিজে এলো। আনমনে এসব ভাবতে ভাবতে কখন যে সে ছাদে ঘুমিয়ে পড়ল তার খেয়াল নেই। অবশ্য এ নিয়ে কারোর মাথা ব্যথা নেই। হাসি খেলো নাকি খেলো না, বিছানায় ঘুমালো নাকি ফ্লোরে, সেটা কেউ দেখে না। দেখবে কি করে? কেউ তো দেখতে চায় না। কত দিন হলো বাবার সাথেও কথা হয় না। রাতে আর সকালে শুধু এক নজর দেখা যায়, এইটুকুই। সকালে হাসির ঘুম ভাঙে শায়লা বেগমের চেঁচামেচিতে। চিৎকার শুনে হাসি হুড়মুড়িয়ে উঠে নিচে যেতে যেতে হাসি ভাবছে, কি জানি আজ কি তুলকালাম কাণ্ড হয়। পিঠে কয়গা পড়বে তার হিসেব নেই। হাসি দৌড়ে নিচে গেল। এই যে আসছে মহারানী। তো রানীমা, আপনার পাটা একটু এগিয়ে দিন। আপনার পা ধোয়া জল খেয়ে নিজেকে ধন্য মনে করি। হাসি নিচের দিকে তাকিয়ে আছে। শায়লা বেগমের মুখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। হারামজাদি, তোকে কি এ বাড়িতে রেখেছি বসে বসে খাওয়ার জন্য? বেলা কয়টা বাজে সে খেয়াল আছে তোর? হাসির চুলের মুঠি ধরে কথাগুলো বললেন শায়লা বেগম। মা, কি হয়েছে তোর? তোর গায়ে কি ফোসকা পড়ে গেল? মা, ভাইয়াও না আজকাল একটু বেশি হাসির হয়ে কথা বলছে। এই হারামজাদি, বল আমার ছেলেকে কি পানি পড়া খাওয়াইছিস যে ও সবসময় তোর হয়ে কথা বলে? হাসি, তোর না আজকে ক্লাস টেস্ট আসছে? হাসি ইশারায় ইউনিভার্সিটি যাবে না বলল। চল, দুই ভাই বোন মিলে কাজ করি, তাহলে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। আমি ঘর গোছাই আর তুই রান্না কর যা। পিয়াস, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। না মা, আমি কোনো বাড়াবাড়ি করছি না। মা মরা মেয়ে দেখে তোমরা হাসিকে পেয়ে বসেছ। এই কাজগুলো যদি আমরা সবাই মিলে করতাম তাহলে হাসিকে একা এত কষ্ট করতে হতো না। আমরা সবাই তো অন্তত পক্ষে নিজের ঘরটা তো গোছাতে পারি। আর মা, তুমি আর পিহুও তো মেয়ে, তোমরা এভাবে বসে বসে না খেয়ে একটু কাজও তো করতে পারো। মানলাম তোমার বয়স হয়েছে, কিন্তু পিহু, ও তো বাচ্চাও না, আবার বুড়িও না যে ও কোনো কাজ করতে পারবে না। মা, শুনলে তো তোমার ছেলের কথা। এই হাসি তোমার ছেলেকে একদম বশ করে ফেলেছে। পিয়াস, তুই আমার ছেলে হয়ে আমাকে বসে খাওয়ার খোঁটা দিচ্ছিস? হে খোদা, এদিন দেখার আগে আমার মরণ হলো না কেন? আমি থাকবো না আর এ বাড়িতে, কিচ্ছু খাবো না আর আমি। হাসি মাথা নিচু করে কাজে লেগে পড়ল। শায়লা বেগম একা একা বিলাপ করেই চলেছেন, আর পিহু তাকে উস্কি দিচ্ছে। ওয়াজেদ আলী মনোযোগ সহকারে পত্রিকা পড়ছেন। এমন ভাব ধরে বসে আছেন যেন ঘরে কিছুই হয়নি। অন্যদিকে মা ও বোনের কথায় পাত্তা না দিয়ে এক এক করে সব রুম গুছিয়ে ফেলল পিয়াস। হাসি রোজ সবার রুম গোছালো। পিয়াসের রুম খুব কমই গোছাতে হয়। পিয়াস প্রায় তার সব কাজই নিজে করে, তাই সে ঘর গোছাতে খুব পটু। খাবার ব্যতীত কোনো কাজই সে হাসিকে দিয়ে করে না। মাঝে মধ্যে কোথাও যাওয়ার খুব তাড়া থাকলে তখনই একমাত্র তার ঘর গুছিয়ে কাপড় কাচতে হয় হাসিকে। হাসি, আমার সব কাজ শেষ, তোর রান্না শেষ হলে খাবার দিয়ে দে। হাসি খাবার সাজিয়ে দিল। নীরব দর্শকের মতো ওয়াজেদ আলী খেয়ে চলে গেলেন। কোনো পক্ষ নিয়ে তিনি একটা কথা বললেন না। হাসি গিয়ে শায়লা বেগমকে বলল খাওয়ার কথা, কিন্তু তিনি সোজা না করে দিলেন, তিনি খাবেন না। এবার হাসি পিয়াসের কাছে গিয়ে একটা চিরকুট দিল। চিরকুটে লেখা, পিয়াস, তুমি কিছু একটা করো। পিয়াস গিয়ে বারবার মাকে সরি বলতে লাগলো। মা, সরি। মা, চলো না, খাবে? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। মা, সরি বললাম তো, প্লিজ খেয়ে নাও। তারপর শায়লা বেগম খেতে বসলেন। সবার খাওয়া শেষে হাসিও খেয়ে বেরিয়ে গেল। আজ আবারও আকাশ গেটের সামনে দাঁড়িয়ে আছে। হাসি, তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি।
তুমি এমন কেন বলো তো? আরেকটু আগে আসলে কি হয়? ঠিক ক্লাস শুরু হওয়ার সময় আসো। হাসি কোনো কথা বলল না। আমার সাথে কথা বললে কি হয়? রোজ তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুনি। মনটা কেমন ছটফট করে। এবার আকাশ হাঁটু গেড়ে হাসির সামনে বসে পড়ল। পরীরাও তোমার কাছে হার মানবে। গোলাপ সুন্দরী, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার ভালোবাসা তুমি গ্রহণ করে নাও হাসি। হাসির দিকে গোলাপ এগিয়ে দিয়ে বলল আকাশ। হাসি কোনো প্রত্যুত্তর না দিয়ে ক্লাসরুমে চলে গেল। আজ আকাশের বড্ড মন খারাপ। হাসি তার ভালোবাসা গ্রহণ করেনি। কি নেই তার মাঝে যা আকাশের সাথে প্রেম করতে মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? সে আকাশকে হাসি ইগনোর করছে। ক্লাস শেষে আকাশ আজও হাসির ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে। হাসি, দেখ দেখ, আজও আকাশ তোর জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলে দে না তুই। হাসি মুচকি হেসে একটা চিরকুট এগিয়ে দিল রিয়াকে। সেখানে লেখা, আমি তোদের মতো স্বাভাবিক না, আমি ছোটবেলা থেকে স্পেশাল। তো কি হয়েছে, তুই আকাশকে সবটা খুলে বলবি? হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর একটা চিঠি লিখতে লাগলো। আকাশ, তুমি আমাকে ভালোবাসো আমি জানি, আর আমি তোমার ভালোবাসাকে সম্মান করি। তুমি হয়তো জানো না, আমি কথা বলতে পারি না। আর বোবা মেয়েকে কেই বা মেনে নিবে? না তো তুমি, আর না তো তোমার ফ্যামিলি। আবেগের বশে হয়তো আজ তুমি বলবে, হোক না বোবা, তাও আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু বাস্তব কি জানো তো? বোবা মেয়েকে কেউ স্ত্রীর সম্মান দিবে না। আশ্রিতার পরিচয় হয়তো বা পেতে পারি। ভালো লাগা, আবেগ, মোহ থেকে হয়তো কিছুদিন আমরা কোনো একটা সম্পর্কে জড়িয়ে থাকব, তবে সেটা খুব কম সময়ের জন্য। দুদিনের জন্য স্ত্রীর অধিকার একটা পতিতাকেও দেয়া যায়, কিন্তু সারা জীবনের জন্য মেনে নেওয়া যায় না। ইতি। বোবা মেয়ে হাসি। ক্লাস শেষ। হাসি ক্লাসরুম থেকে বের হয়। এই হাসি, শোনো, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন? বলো আমার কোন দিকটা খারাপ যার জন্য তুমি আমাকে ইগনোর করছো? তুমি জাস্ট একবার বলো, আমি নিজেকে চেঞ্জ করে নেব। হাসি কোনো কথা না বলে চিঠিটা আকাশের হাতে ধরিয়ে দিল। প্রেমপত্র দিচ্ছ আমায়? আরে, এ তো লজ্জা কিসের, মুখে বললেই পারতে। আমি তো তোমারই, বলে চোখ মারে আকাশ। হাসি চোখের ইশারায় চিঠির বাস খুলতে বলে। আকাশ খুশি মনে চিঠির বাস খুলে হাসি মুখে পড়তে লাগলো। চিঠি পড়ার সাথে সাথে হাসি মুখটা মলিন হয়ে গেল। গোটা আকাশ যেন মেঘে ছেয়ে গেছে, কোথাও সূর্যের কোনো আলো নেই। আকাশ এবার চিঠি থেকে মুখ তুলে হাসির দিকে করুণ দৃষ্টিতে তাকালো। সে এখনো বিশ্বাস করতে পারছে না, এত সুন্দর মেয়ে নাকি কথা বলতে পারে না। হাসি, তুমি আমার সাথে মজা করছো তাই না? ঠিক আছে, আমি তোমার পিছু না ছেড়ে দেব, তাও প্লিজ মিথ্যে বলো না। যে মজা অন্যকে ভেঙে চুরে শেষ করে দেয়, সেই মজা না করাই ভালো। হাসি মলিন হেসে ইশারায় বলল, চিঠিতে যা লেখা সব সত্য। আকাশ কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সে কি বলবে ভেবে পাচ্ছে না, কথা বলার ভাষাই যেন হারিয়ে ফেলছে। হাসি এখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল। বাড়িতে যে তার অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। আকাশ হাসি যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে হাসি যেতেই শায়লা বেগম ক্ষেপে গেলেন। কুত্তা, আমার ছেলেকে কি দিয়া বশ করছস? আমার একটা মাত্র ছেলে, আর সেই ছেলেই কিনা তোর জন্য আমার মুখের ওপর কথা বলে। চুলের মুঠি ধরে হাসিকে নিচু করে পিঠের মধ্যে কয়েকটা কিল দিলেন। তাতেও হাসির কোনো অনুভূতি হচ্ছে না, না তো কষ্ট হচ্ছে আর না তো খারাপ লাগছে। হাসি তো প্রায় কাঁদতে ভুলেই গেছে। মার খেয়ে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়ল হাসি। দ্রুত কাজ শেষ করে পড়তে বসলো। তাকে যে ভালো রেজাল্ট করতেই হবে।
ভালো চাকরি করে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। পড়া থেকে আবার উঠে সবাইকে খাইয়ে নিজে খেয়ে ঘুড়ি বানাতে লাগলো। আজ অবধি কেউ জানে না হাসি যে রাতের আধারে ছাদে বসে ঘুড়ি উড়ায়। ঘুড়ি বানানো শেষ করে চিঠি লিখতে বসে গেল হাসি। জানো মা, তোমার মৃত্যুর পর বাবা কিছুদিন আমায় আদর করলো। পিয়াস পিহুর জন্মের পর থেকে উনি ভুলে গেছেন হাসি নামের ওনার আরেকটা মেয়ে আছে। মা জানো, নতুন মা আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। কাজে কোনো ভুল হলে বা কেউ আমার হয়ে কথা বললে আমাকে খুব মারে। দিন দিন যেন আমি অনুভূতি শূন্য হয়ে যাচ্ছি। এখন আর কোনো কিছুতে আমার খারাপ লাগে না, কোনো কিছুই আমাকে কাঁদাতে পারে না। আমি এক প্রকার রোবটে পরিণত হয়ে গেছি। তুমি কবে ফিরে আসবে মা? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না। আমি এখান থেকে মুক্তি চাই মা। ইতি, তোমার বোবা মেয়ে হাসি। হাসি ঘুড়ি নিয়ে ছাদে গেল। কিছু সময় উড়িয়ে ঘুড়ির সুতো কেটে দিল। আকাশ পাড়ে কিছু সময় তাকিয়ে রইল হাসি। আরো কিছু সময় ছাদে বসে যখন নিজের রুমের দিকে যাবে তখন রাস্তায় হইচই পড়ে গেল। চোর চোর বলে চেঁচাতে লাগলো লোকজন। হাসি তাড়াতাড়ি নিচে গিয়ে দেখল পিয়াস ও তার বাবা তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গেলেন। কিছু সময় পর তারা ফিরেও এলো। পিয়াসের থেকে জানতে পারলো পাড়ায় নাকি চোর ঢুকেছিল, বেদম মারও নাকি খেয়েছে। তারপর সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো হাসি আজও কাক ভরে ঘুম থেকে ওঠে সব কাজ শেষ করে ইউনিভার্সিটিতে গেল। আজ আকাশ আসেনি, না তো গেটে তাকে দেখতে পাওয়া গেছে আর না তো পুরো ইউনিভার্সিটিতে। ক্লাস শেষও আকাশকে দেখতে না পেয়ে হাসি নিশ্চিত হলো যে আকাশ আজ আসেনি। হাসির ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এমনই তো হওয়ার কথা ছিল। বোবা মেয়ের সাথে কেই বা সম্পর্কে জড়াতে চাইবে? ইউনিভার্সিটিতে ফ্রেন্ড যে আছে এটাই অনেক। হাসি এবার তার বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ি গিয়ে জানতে পারলো খুব বড় লোক বাড়ি থেকে কাল পিহুকে দেখতে আসছে। এই হাসি, ঘর তো সুন্দর করে গোছা, পুরো ঘর যাতে চকচক করে, কোথাও যাতে কোনো ময়লা না থাকে, পাত্রপক্ষ যাতে কোনো দিক দিয়ে আমার মেয়েকে ঠেলতে না পারে, মনে থাকে যেন। হাসি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। মা, আমরা হাসিকে রেখে পিউর বিয়ের কথা কি করে চিন্তা করতে পারি? হাজার হোক, হাসি পিহুর বড়। এই বোবা মেয়েকে কে বিয়ে করবে পিয়াস? ওর কথা ভেবে ভেবে আমি আমার মেয়েকে আইবুড়ো বানাবো নাকি? মা, আমরা চেষ্টা তো করতে পারি। তোমার কি মনে হয় পিয়াস, আমি এখন এই বোবার জন্য ছেলে খুঁজতে বের হব? আরে লোকে একথা শুনলে হাসবে বুঝলি। তাও তুই যখন বলছিস তখন দেখব কোনো রিক্সার ড্রাইভারের ওর উপর দয়া হয় কিনা। তবে আগে পিহুর বিয়েটা হয়ে যাক, তারপর। পিহুর জন্য এই পাত্র আমি হাতছাড়া করতে চাই না। আর না তো পিহুর বিয়ের আগে এই বোবার জন্য ছেলে দেখে লোক হাসাহাসি করতে চাই। মা, আর কোনো কথা নয় পিয়াস, যাও তুমি তোমার রুমে যাও। হাসি একা হাতে ঘর ঝাড়ামোছা করে রাতের রান্না করে। কালকের জন্য মশলা বাটতে বসে গেল। মশলা বেটে রাতের খাবার টেবিলে সাজিয়ে দিয়ে সবাইকে ডাকলো। সবাই খেতে বসেছে। কাল তুমি অফিস যেও না, আমাদের পিহুকে দেখতে আসছে। শায়লা বেগম মোয়াজ্জেদ আলীর উদ্দেশ্যে কথাগুলো বললেন। পিহু লজ্জায় লাল হয়ে আছে। ছেলে কি করে? ছেলের বাবার বিশাল বড় বিজনেসম্যান। ওনার একটা মাত্রই ছেলে রাহুল। বাবা ছেলে মিলে বিজনেস সামলায়। ভালো। বাবা, আমি বলছিলাম কি, হাসিকে রেখে পিহুর বিয়েটা কেমন হয়ে যায় না? পিয়াস বলে চোখ রাঙিয়ে তাকালেন শায়লা বেগম। ওয়াজেদ আলী কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে গেলেন। রোজকার মতো হাসি আজও খুব ভোরে ঘুম থেকে উঠেছে। তার সাথে আজ শায়লা বেগমও খুব ভোরে উঠেছেন। হাসি কাজ করছে আর তিনি তদারকি করছেন। কিরে হাসি, তোর কাজ এখনো শেষ হয়নি?
হাসি ইশারায় বোঝালো আরও কিছুটা বাকি আছে। একা একা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে হাসি, তাও কিছু করার নেই, সব কাজ তাকে একাই শেষ করতে হবে। একটু রেস্ট নেওয়া যাবে না? হাসি, তোর কাজ শেষ হলে যা, পিহুকে শাড়ি পরিয়ে দে। হাসি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কাজ শেষ করে পিহু রুমে গিয়ে পিহুকে শাড়ি পরিয়ে সাজিয়ে বেরিয়ে এলো। হাসি, শুনে রাখ, আজ অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। হাসি মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যে রাহুল রায় এসে যায়। শায়লা বেগম ও ওয়াজেদ আলী খুব যত্ন সহকারে ওনাদেরকে সোফায় বসান। এই হাসি, নাস্তা নিয়ে আয়। হাসি মাথায় ওড়না টেনে ট্রেতে করে কিছু ফলমূল, চানাচুর ও ড্রিঙ্কস নিয়ে আসে। হাসি নাস্তা নিয়ে ওনাদের সামনে এসে সালাম করে নিচু হয়ে নাস্তা রাখে। রাহুল এক দৃষ্টিতে হাসির দিকে তাকিয়ে আছে। গোল্ডেন কালারের ড্রেস পরেছে মায়াবিনী, লম্বা ঘন চুল কোমর অবধি ছড়িয়ে আছে। ঠোঁটের কোণে মুস্কি হাসি, যেন কোনো ভিনদেশি পরী, অসম্ভব সুন্দর মেয়েটি। হাসি ড্রিঙ্কসের গ্লাসটি রাহুলের দিকে এগিয়ে দেয়, কিন্তু রাহুলের সেদিকে খেয়াল নেই। সে এক মনে হাসিকে দেখেই যাচ্ছে। রাহুলের ইচ্ছে করছে বিয়েতে মদ দিয়ে এখনই এই মায়াবিনীকে তার ঘরে নিয়ে যেতে। রাহুলের বাবার একটু অস্বাভাবিক লাগছে তার ছেলের এমন চাহনিতে। তিনি একটু কেশে বললেন, রাহুল, আর ইউ ওকে? হুম, ইয়েস পাপা। বাবার ডাকে রাহুলের হুঁশ ফিরে। হাসির হাত থেকে গ্লাসটা নিয়ে গিয়ে নিজের অজান্তেই হাসির হাত ধরে ফেলে রাহুল। এই সব কিছু শায়লা বেগমের চোখ এড়াচ্ছে না। তিনি উঠে হাসিকে একটু আড়ালে ডাকেন। হাসিও শায়লা বেগমের পিছু পিছু যায়। হাসি, তুই এনাদের সামনে যাবি না, আমি পিয়াসকে পাঠিয়ে দিচ্ছি। তুই সব তৈরি করে পিয়াসকে দিয়ে পাঠিয়ে দিস। হাসি মাথা নাড়ায়। খাওয়া দাওয়া শেষে পিহুকে ওনাদের সামনে বসানো হয়। কথা আছে না, হীরা দেখার পর কাজ কারোর মনে ধরে না, তেমনি হাসিকে দেখার পর ওনাদের আর পিহুকে পছন্দ হয়নি। রাহুলের চোখ বারবার হাসিকে খুঁজছে। নীরবতা ভেঙে রাহুল বলে উঠল, ডোন্ট মাইন্ড, প্রথমে যে মেয়েটা এসেছে আমার তাকেই পছন্দ হয়েছে। সে কি হয় আপনাদের, ছোট মেয়ে নাকি? আরে না, কি যে বলেন না আপনারা। ও হলো আমাদের বাড়ির আশ্রিতা, ও কথা বলতে পারে না, তাই আমরা ওকে এখানে আশ্রয় দিয়েছি। টুকিটাকি কিছু কাজ করে, এই আর কি। আড়াল থেকে হাসি কথাগুলো শুনে টপ টপ করে চোখ থেকে জল পড়তে লাগলো। এই একটা কথা শোনার বাকি ছিল, আজ সেটাও শোনা হয়ে গেল। আন্টি প্লিজ, ওই মায়াবিনীকে ডাকুন, আমি ওর সাথে কথা বলতে চাই। আমি বললাম তো ও কথা বলতে পারে না, সেটা আমি নিজে দেখতে চাই আন্টি। ঠিক আছে। শায়লা বেগম হাসিকে ডাকেন। হাসি চোখ মুছে তাদের সামনে এসে দাঁড়ায়। মায়াবিনী, তোমার নাম কি? হাসি ইশারা করতে লাগলো। আমি কিছু বুঝতে পারছি না, তুমি মুখে বলো। হাসি একটা চিরকুটে লিখে দিল, আমি কথা বলতে পারি না। এবার বিশ্বাস হলো তো? আন্টি, ওর নাম কি? ওর নাম হাসি। আচ্ছা, ওর কথা বাদ দাও বাবা। পিহুকে দেখো, ওকে কেমন লেগেছে তোমার? রাহুলের মা বাবা কিছু বলতে যাবেন, তখন রাহুল বলল, মা, আমার হাসিকেই পছন্দ হয়েছে। রাহুলের মা বাবা বললেন, মেয়ে আমাদের কেমন লেগেছে সেটা আমরা পরে ফোন করে জানিয়ে দেব, বলে চলে গেলেন। ওনারা যাওয়ার পর হাসিকে বকাঝকা করতে লাগলেন শায়লা বেগম। হিংসুটে বিয়ে করার খুব শখ, তাই না? পরি সেজে ছেলেপক্ষের সামনে উড়ে বেড়ানো। আমার মেয়েকে দেখতে আসছে, তোকে কে বলেছে সেজে গুজে ওদের সামনে যেতে? আজ তোর জন্য আমার মেয়েকে রিজেক্ট করে চলে গেল। দুধ কলা দিয়ে বাড়িতে আমি কালসাপ পুষেছি। হাসি কোনো কথা বলল না, এক মনে কাজ করে যাচ্ছে। রাগে গটগট করে নিজের রুমে চলে গেলেন শায়লা বেগম। হাসি সব গুছিয়ে রাতের রান্না করে পড়তে বসে। আজ পড়তেও ভালো লাগছে না। জানালা দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিচে গিয়ে সবাইকে খাবার খাইয়ে রুমে এসে ঘুড়ি বানিয়ে চিঠি লিখতে বসল।
জানো মা, আমার কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তোমার কাছেও হয়তো আমার চিঠিগুলো পৌঁছায় না, তাও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য রোজ রোজ চিঠি লিখে ঘুরে উড়িয়ে যাই। মা জানো, আমার বাহ্যিক দেখে অনেকে আমায় ভালোবাসে, কিন্তু যখন শুনে আমি কথা বলতে পারি না, তখন আমার জন্য লুকায়িত সব ভালোবাসা ফুরিয়ে যায়। ভার্সিটি তো আকাশ নামের একজন আমার পেছনে খুব ঘুরঘুর করত, কিন্তু যখন শুনলাম আমি কথা বলতে পারি না, তখন ভার্সিটিতে আসাই বন্ধ করে দিয়েছে। তাতে আমি কিছু মনে করি না মা, আর আমার কিছু মনে করায় কারোর কিছু যায় আসেও না। ওপারে ভালো থেকো মা। ইতি, তোমার বোবা মেয়ে, হাসি। চিঠিটা ঘুড়ির সাথে বেঁধে ছাদে নিয়ে গেল হাসি। ছাদের এক কোণে দাঁড়িয়ে আনমনে ঘুরে উড়াতে লাগলো। আমার মা বেঁচে থাকলে হয়তো নতুন মা যেমন পিহুকে ভালোবাসে, তেমনই আমাকে ভালোবাসতো। বোবা বলে কি আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, আমারও তো ভালোবাসা পেতে ইচ্ছে করে। সবার মতো আমার মধ্যেও তো আবেগ বিবেক ভালোবাসা আছে, তাদের থেকে তা আমি কোনো অংশে কম না। তবে কেন আমি কারোর ভালোবাসা পাই না? সমাজে কেন আমি অবহেলিত? আমারও তো ইচ্ছে করে বাবা, ভাই, বোন, মা সবার ভালোবাসা দিয়ে নিজের জীবনকে রাঙিয়ে নিতে। কেউ কি আমাকে ভালোবাসতে আসবে না? কেউ কি আমাকে নতুন করে ভালোবাসার মানে শিখাবে না? জানো মা, মাঝে মধ্যে খুব ইচ্ছে করে মরে যেতে, মরে গিয়ে এই বোবা মেয়ের কাহিনীটা শেষ করে দিতে। এই ব্যর্থ জীবন আমি আর টানতে পারছি না মা। খুব করে বাঁচতে ইচ্ছে করে, সবার ভালোবাসা নিয়ে ওই সুতো কাটা ঘুড়ির মতো আমিও উঠতে চাই মা। নিজের ইচ্ছে মতো উঠতে চাই, কেউ যাতে বাধা দিতে না পারে। আমার জীবনটা যেন চার দেয়ালে বন্দি হয়ে আছে, যেই দেয়ালের ভেতর কেউ প্রবেশ করে না। একটু ভালোবাসা নি, সেই দেয়ালের ভেতরে আমার জীবনটা সীমাবদ্ধ। থেমে গেছে আমার জীবন, সাথে শরীরটাও, আর যেন চলতেই চায় না। কেউ যদি এসে ঘড়ির কাঁটার মতো আমার জীবনটাও ঘুরিয়ে দিত, তবে কতই ভালো হতো। ভাবতে ভাবতে হাসির চোখটা ভিজে এলো। ভাবনা থেকে বেরিয়ে ঘুড়ির সুতো কেটে দিয়ে নিজের রুমে চলে গেল। কিছু সময় বইয়ের পাতা উল্টে ঘুমিয়ে গেল। এই বইয়ের পাতার মতো আমার জীবনটা কি যদি উল্টে যেত? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল হাসি। রোজকার মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে সবাইকে খাইয়ে ভার্সিটি থেকে রওনা দিল। ভার্সিটির গেটের সামনে আসতে হাসি অনুভব করলো কেউ আচমকাই তাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এমন ঘটনায় হাসি অপ্রস্তুত হয়ে যায়, শরীরটা ঝাঁকে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখলো আকাশ, সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিল হাসি। হাসি আর কোনো কথা না বলে ক্লাসরুমের দিকে এগুতে লাগলো। সেদিকে আকাশ তাকিয়ে থেকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে বকবক করতে লাগলো। এই চিরকুটে রানী, তুমিও না সত্যি? আমি এই দুদিন আসিনি, কেন জিজ্ঞেস করবে না? হাসি হাতের ইশারায় জিজ্ঞেস করলো, কেন আসনি? তখন আকাশ বলতে লাগলো, সেদিন তোমার চিঠি দেখে আমি থ হয়ে গেছিলাম। তারপর রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এই চিরকুটে রানী ছাড়া আমার চলবে না, ওকে আমার চাই চাই। তারপর উত্তরটা জানানোর জন্য রওনা দিলাম তোমার বাড়ির দিকে। সেখানে গিয়ে দেখি ছাদের এক কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। হালকাভাবে টর্চ জ্বেলে দেখার চেষ্টা করলাম সে কে। এ মা, এ তো দেখি আমার চিরকুটে রানী। সে আনমনে বসে ঘুরে উড়াচ্ছে। আমি যে তার দিকে লাইট ধরে আছি সেদিকে তার খেয়ালই নেই। হঠাৎ দেখলাম তুমি ঘুড়িটা সুতো কেটে দিলে। আমিও ছুটতে লাগলাম ঘুড়ির পেছনে, সেটাকে ধরবো বলে। উঠতে উঠতে ঘুড়িটা একটা গাছের মাথায় ঠেকলো, অমনি আমিও গাছে উঠে পড়লাম। ঘুড়ি নিয়ে নিচে নামতেই কতগুলো লোক চোর চোর বলে গণপিটুনি দিতে লাগলো। সাথে দেখি
শালাবাবু পিয়াস ও আমার শ্বশুর মশাই ওয়ালে বলেই নিজের মুখ চেপে ধরল আকাশ। সরি, শ্বশুরের নাম ধরতে নেই। ওই লোকগুলোর সাথে শালাবাবু ও শ্বশুর মশাই মিলে আমাকে কি ধোলাইটাই না দিল। বাপরে, গাটা এখনো ব্যথা করছে। মনে মনে ভাবলাম, আকাশ কি কপাল রে তোর। নতুন জামাই কোথায় সবাই মিলে আদর যত্ন করবে, তা না, উল্টো আরো বেদম মাইর দিল। আকাশের কথা শুনে হাসি হাসছে। সত্যি এই ছেলের কথা শুনলে না হেসে পারা যায় না। মায়ের খেয়েও আমি তোমার ঘুড়িটা ফেলে দেইনি, ওইটা সাথে করে নিয়ে এসেছিলাম। সাথে একটা চিঠিও পেলাম। তোমার খুব কষ্ট তাই না হাসি? সাথে সাথে হাসির হাসি মুখটা মলিন হয়ে গেল। চিন্তা করো না হাসি, ফার্স্ট ইজ ফার্স্ট। তোমার ফিউচার গড়ে দেওয়ার দায়িত্ব আমার। আই লাভ ইউ চিরকুটের রানী, আমাদের দিলের রানী। কথা বলে তো সবার ভালোবাসা হয়, এরকম চিরকুট দিয়ে কয়টা প্রেম হয়? আমাদেরটা না হয় অন্যরকম হবে, একটু বেশি স্পেশাল। হাসি একটা চিরকুটে লিখে দিল, ক্লাস শুরু হওয়ার টাইম হয়ে গেছে। হোক না ক্লাস, তুমি আমার আনসার দিয়ে যাও। হাসি চিরকুটে লিখে দিল, আমার একটু সময় চাই। সে তোমার যত সময় ইচ্ছে নাও, তবে উত্তরটা আমার হ্যাঁ হওয়ার চাই। হাসি ক্লাসরুমে চলে যায়। ক্লাস শেষে বের হয়ে আকাশকে দেখতে পেল না। হয়তো আকাশের এখনো ক্লাস শেষ হয়নি। কথাগুলো ভাবতে ভাবতেই পেছনে তাকাতে দেখতে পেল আকাশ তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। চকলেট রানী, এই চকলেটগুলো তোমার। একটা চকলেট বক্স হাসির দিকে এগিয়ে দিয়ে কথাটা বলল আকাশ। এক এক করে পেছনে থেকে জিনিসগুলো হাসির দিকে এগিয়ে দিচ্ছে। বিউটি কুইন, এই বক্সটা তোমার। এতে তোমার চুড়ি, লিপস্টিক, ক্লিপ, এসব টুকিটাকি জিনিস আছে। মেয়েদের সব জিনিস তো আমি চিনি না, তাই দোকানিকে বললাম মেয়েরা হামেশা যে জিনিসগুলো ইউজ করে সেগুলো প্যাক করে দিতে। আর 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 এই গোলাপগুলো তোমার, আমার গোলাপের রানী। হাসি চিরকুটে লিখে দিল, এগুলো কেন? এগুলো কেন মানে? আমি বলেছিলাম কি মনে নেই? তোমার ফিউচার আমি গড়ে দিব। তোমার সব কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। জামাই বলে কথা। হাসি চিরকুটে লিখে দিল, এগুলা কিনলে কখন? তুমি ক্লাস করনি? না চিরকুটের রানী, আমি ক্লাস করিনি। ক্লাস করলে তো এগুলা কেনার সময় পেতাম না। আর আজ থেকে আর ক্লাসও করব না। হাসি হাতের ইশারায় জিজ্ঞেস করলো, কেন? আমাকে তোমার দায়িত্ব নিতে হবে যে। ক্লাস করলে তোমার দায়িত্ব নিব কি করে? তাই ভাবছি কাল থেকে বাবার সাথে বাবার অফিসে যাব। তবে হ্যাঁ, রোজ এসে তোমাকে দেখে যাব। কিন্তু আমার দায়িত্ব আপনাকে নিতে হবে না, আমারটা আমি নিজে নিতে পারবো। আমি কারোর করুণার পাত্রী হতে চাই না। চিরকুটে লিখে দিল হাসি। কেন এমন করছো হাসি? আমি তোমাকে করুণা করছি না, আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে কখনো করুণা করা যায় না। হাসি আরেকটা চিরকুট আকাশের দিকে এগিয়ে দিল। তাতে লেখা ছিল, ভালোবাসি কথাটা আপনি আজ আবেগপ্রবণ হয়ে বলছেন, কিন্তু যখন আপনার আবেগটা কেটে যাবে তখন? শুধু শুধু আমার মতো বোবা মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন না প্লিজ। পরে কিন্তু আপনাকেই পস্তাতে হবে। না হাসি, আমার কোনো আফসোস হবে না তোমার সাথে সম্পর্কে জড়ালে, বরং তোমার সাথে সম্পর্কে না জড়ালে আমাকে আফসোস করতে হবে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আর দেখো, তুমি কথা বলতে পারো না সেটা ম্যাটার না। কথা বলতে না পারায় তো তুমি অচল হয়ে যাওনি। চিরকুট দিয়ে তো তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারো। আর তোমাকে যদি আমার মেনে নিতে না সমস্যা হয়, তবে তোমারও তো কিসের সমস্যা? প্লিজ হাসি, রাজি হয়ে যাও। তুমি দেখে নিও, আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না। জাস্ট একটা সুযোগ দাও। হাসি মাথা নিচু করে রইল। হাসি, তুমি চুপ করে থেকো না। সবাই বলে আমি চঞ্চল প্রকৃতির, আমি যা বলি সরাসরি বলি। হাফ ভেতরে আর হাফ বাইরে রেখে আমি কথা বললি না। ঠিক আছে, আমি আর তোমাকে জোর করব না
সব তোমার হাতে। তবে একটা কথা সত্যি করে বলছি, আমি তোমাকে করুণা করে নয়, ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চাই। তো চিরকুটে রানী, এগুলা কি আপনি নেবেন, নাকি আমি ফেরত নিয়ে যাব? শেষের কথাগুলো ভাঙা, মানে তুতলিয়ে বলল আকাশ। হাসি মাথা নিচু করে সামনের দিকে হাত বাড়ালো। আকাশের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। তার মানে তুমি রাজি, আই এম রাইট? হাসি মুচকি হাসল। এ বাবা বলে আকাশ মাথায় হাত রাখলো। কথা বলতে বলতে তো খেয়ালই করিনি, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। শেষে সবাই মিলে তোমাকে বকাবকি করবে। কোনো ব্যাপার না, চলো আমার বাইকের পেছনে বসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। হাসি ইশারায় বলল, না, এলাকার লোকজন দেখলে নানা কথা বলবে, আর বাসায় তো আরো বেশি অশান্তি হবে। তার চেয়ে বরং আজ পায়ে হেঁটে গিয়ে কিছু বকাই শোনা ভালো। ঠিক আছে মহারানী, আপনার যা হুকুম। হাসি চলে যাচ্ছিল, তার পেছন থেকে আকাশ বলল, কাল একটু তাড়াতাড়ি আসিয়েন, আমি অপেক্ষা করব। হাসি আপন মনে হাঁটতে লাগলো। সত্যিই কি আকাশ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, নাকি আমাকে ঠকাবে? আমি কোনো ভুল করতে যাচ্ছি না তো? তাও একবার ভালোবাসা খোঁজার চেষ্টা করলে ক্ষতি কি? আমার জীবনটা তো এমনিতেই কষ্টে ভরপুর। এবার না হয় সুখের আশায় একটুখানি ঠকে গেলাম, তাতে ক্ষতি কি? ফিউচারে তো নিজেকে সান্ত্বনা দিতে পারবো, এই ভেবে যে আমি শোক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। বাড়ির সামনে আসতেই খেয়াল করলো আকাশের দেওয়া গিফটগুলো এখনও তার হাতেই রয়েছে। বাসায় এগুলো দেখলে কেলেঙ্কারি বেজে যাবে, তাই দ্রুত সব কটা বক্স ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিল হাসি। বাসার ভেতরে প্রবেশ করতেই শায়লা বেগম বললেন, মহারানী, সারাদিন কোন নাগরের সাথে ছিলা? কথাটা শুনেই হাসি অপ্রস্তুত হয়ে যায়। ভাবতে থাকে শায়লা বেগম কিছু টের পায়নি তো। তখনই আবার শায়লা বেগম বললেন, ফিরতে তো দেরি হলো কেন? কথাটা শুনে হাসি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, এই ভেবে যে শায়লা বেগম কিছু বুঝতে পারেনি। হাসি চিরকুটে লিখে দিল, এক্সট্রা ক্লাস ছিল। এত এক্সট্রা ক্লাস টালাস চলবে না, তোমাকে যে ভার্সিটিতে যেতে দিই এটাই অনেক। এর মধ্যে আবার এক্সট্রা ক্লাস? যা তাড়াতাড়ি অনেক কাজ আছে, ওগুলো করে ফেল। হাসি সব কাজ সেরে গোসল করে ফ্রেশ হয়ে বই মেলে বসে আছে, কিন্তু তার একদম পড়ার দিকে মন নেই। বারবার আকাশের কথা মনে পড়ছে। তখন ব্যাগ থেকে আকাশে দেওয়া প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সবগুলোই হাসির বেশ পছন্দ হয়েছে, হবে নাই বা কেন? এর আগে তো এরকম জিনিসপত্র কেউ তাকে দেয়নি, আর নিজেও যে কিনবে তারও উপায় নেই, কারণ তার কাছে তো কখনোই টাকা থাকে না। থাকবে কি করে? কেউ দিলে তো থাকবে। এই হা, আরে এগুলো কি? ঘরে প্রবেশ করতে করতে বলল পিহু। এগুলা পিহু দেখে ফেলেছে, এখন এগুলো লুকিয়েও কোনো লাভ নেই। বল, এই এতগুলা জিনিস তুই কোথায় পেলি? হাসি থতমত খেয়ে গেল, সে এখন কি বলবে? হাসি কিছুই বলছে না। পিহু চিৎকার করতে লাগলো, মা, মা বলে পিহু সবকটা বক্স নিয়ে ড্রয়িং রুমে আসে। কি হয়েছে পিহু, এমন করে চেঁচাচ্ছিস কেন? দেখো মা, এগুলা হাসির রুমে পেলাম। তোমার ছেলে আমাকে কিছু দেয় না ঠিকই, কিন্তু হাসিকে দেয়। বক্সগুলোর দিকে শায়লা বেগম একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর পিয়াসকে ডাকতে লাগলেন, পিয়াস, পিয়াস, মামাকে ডাকছ? এগুলা কি পিয়াস? বক্সগুলোর দিকে হাত দিয়ে ইশারা করে, কি এগুলো? দেখ ভাইয়া, নাটক করবি না, এগুলো আমরা হাসির রুমে পেয়েছি, আর আমি শিওর এগুলো তুই হাসিকে দিয়েছিস। পিয়াস মনে মনে ভাবতে থাকে, এগুলো হয়তো হাসিকে কেউ গিফট করেছে, আর নয়তো নিজে টাকা দিয়ে কিনেছে। কিন্তু এখন যদি আমি বলি এগুলো আমি দেইনি, তবে সবাই হাসিকে চোর বলবে, বলবে ওদের টাকা চুরি করে নিয়ে হাসি এগুলো কিনেছে। পিয়াস, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। মায়ের ডাকে পিয়াসের হুঁশ ফিরে। হ্যাঁ হ্যাঁ মা, আমি দিয়েছি এগুলো।
হাসিকে, দেখছো মা তোমার ছেলের কাণ্ড। আর ভাইয়া, কই তুই তো আমাকে কখনো কিছু দেস না, তাহলে হাসির সাথে তোর কিসের প্রীতি? তোকে দেওয়ার জন্য সবাই আছে পিহু, কিন্তু হাসিকে দেওয়ার জন্য কেউ নেই। তুই তো সবকিছু চাওয়ার আগেই পেয়ে যাস, কিন্তু হাসি, ও কারোর কাছে কোনোদিন কিছু চায় না। চাইবে কি করে? সে চাইলেও কেউ ওকে কিছু দেয় না। ওর নামে কিছু খরচ করলে সংসারে অভাব নেমে আসে, বাবার হাতে টাকা ফুরিয়ে যায়, আর মা তো ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়ায়। হাসি বেশ বুঝতে পেরেছে পিয়াস তাকে বাঁচানোর জন্য এই মিথ্যে কথা বলছে। ঠিক আছে, দিয়েছিস, ভালো করেছিস, এবার যায়। শায়লা বেগম নিজের ছেলের সাথে কোনো ঝামেলা করতে চান না। তিনি ভালো করেই জানেন পিয়াস খুব জেদি। পিয়াসের সামনে হাসিকে কিছু বলা মানে নিজের পায়ে কুড়ুল মারা। মা, পিহু কিছু বলতে যাবে, তখন শায়লা বেগম পিহুকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। পিয়াস গুনগুনিয়ে গান গেয়ে বেরিয়ে গেল। পিয়াস যেতেই বাড়িতে শুরু হলো আরেক কাণ্ড। মাছ ভাজার উল্টানি গরম করে নিয়ে এসে হাসির দিকে এগুতে লাগলেন শায়লা বেগম। হাসি ভয়ে এক পা করে পিছুপা হতে লাগলো, গলার পানি যেন শুকিয়ে গেছে। হাসি, এখানে চুপ করে দাঁড়া, নইলে তোর জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে। হাসি কি করবে ভেবে পায় না। একদিকে গরম উল্টানি, আর অন্যদিকে না দাঁড়ালে আরো বড় শাস্তি। চোখের সামনে গরম উল্টানিটা তার শরীর পোড়াবে, এটা জেনেও সে এক জায়গায় কি করে স্থির থাকবে। নিজের অনিচ্ছা সত্ত্বেও তার পা দুটো পিছিয়ে যেতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ একটা দেয়ালে পিঠ ঠেকল। পিছুপা হওয়ার মতো আর এক সুতো জায়গা নেই। এবার সে বুঝতে পারল তার সাথে খুব নির্মম ঘটনা ঘটতে যাচ্ছে। শায়লা বেগম হাসির একদম কাছাকাছি আসতেই হাসি চোখ বন্ধ করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে অনুভব করল হাতে গরম উল্টানির স্পর্শে তার কলিজাটা বের হয়ে আসছে। বোবা মেয়েটা চিৎকারও করতে পারছে না, শুধু গঙ্গানির আওয়াজ মিলছে। আজ খুব করে বলতে ইচ্ছে করছে, আমি মাহারা মেয়ের সাথে এমন করো না তোমরা। উপরে একজন আছেন যিনি সব দেখছেন, তিনি কিন্তু তোমাদের বিচার করবেন। মারবেই যখন, তখন একেবারে মেরে ফেলো না, মুক্তি দিয়ে দাও এই নরক থেকে। আমিও মানুষ, আমারও কষ্ট হয়, কিন্তু তোমাদের মতো আমি আমার কষ্ট কারোর সাথে ভাগ করে নিতে পারি না। আমি যদি তোমাদের মতো কথা বলতে পারতাম, তবে কি আমার জীবনটা অন্যরকম হতো? কয়েক মিনিট বুকের মধ্যে ঝড় বয়ে গেল। তারপর শায়লা বেগম হাসিকে ছেড়ে দিয়ে বললেন, আর যদি আমার ছেলেকে বশ করার চেষ্টা করিস বা তাকে বুলিয়ে ভালিয়ে তার থেকে কিছু নিয়েছিস, তবে তার পরিণাম খুব খারাপ হবে। হাসি চোখ মেলে তাকাতে পারছে না, চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। হাতটা খুব জ্বালাপোড়া করছে, মনে হচ্ছে এই হাত কেটে ফেললে হয়তো শান্তি পাওয়া যেত। আকাশে দেওয়া প্রত্যেকটা বক্স পিহু নিয়ে গেল, আর যেতে যেতে বলল, আমার ভাইকে হাতিয়ে না, হো মিটেছে তো শখ, এবার বুঝ ঠেলা, বলে বাঁকা এসে চলে গেল। কাছে অজরে কাঁদছে হাসি। তার কষ্টের কথা সে কাকে বলবে? আমার বাবা তো আমার নেই, উনি এখন পিহু পিয়াসের বাবা, আর আমার মালিক। কথাটা ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঘড়িটা তখন টুং শব্দ করে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 10টা বেজে গেছে। চোখ মুছে উঠে দাঁড়ালো হাসি। ব্যথা ভরা পোড়া হাতে খাবার দিয়ে টেবিল সাজিয়ে রাখলো। এক এক করে সবাইকে ডেকে আনে হাসি। পোড়া হাত নিয়ে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তার চোখ মুখও ফুলে আছে, সেদিকে কারোরই ভ্রুক্ষেপ নেই। আপন মনে খেয়ে চলেছেন ওয়াজেদ আলী। মেয়ের হাতের পোড়া দাগ চিকচিক করছে। হাতটা পুড়ল কি করে সেটা পর্যন্ত জিজ্ঞেস করেননি তিনি। হাসি তো চোখ মুখ ফোলা কেন, এই কথাটাও জিজ্ঞেস করার সময় নেই তার। মাঝে মধ্যে নিজেকে এবারের কুকুর মনে হয়, যে মরলে বাঁচলে কারোর কিছু যায় আসে না।
না, ভুল আমার। ধারণাটা একেবারে ভুল। একটা বাড়িতে একটি কুকুরও থাকলে তার প্রতি বাড়িওয়ালার মায়া জন্মায়, কিন্তু এই এতদিনও আমার প্রতি এ বাড়ির কারোর মায়া জন্মায়নি। তবে কি আমি কুকুরের চেয়েও নিকৃষ্ট, যাকে ভালোবাসা যায় না? আমার এই অক্ষমতার কারণ কি একমাত্রই আমি কথা বলতে না পারা? ড্যাব ড্যাব করে কি দেখিস? আমাদের খাওয়া শেষ, ওগুলো কি গোছাতে হবে না? শায়লা বেগমের কথা হাসির দেন ভাঙে। সব কিছু গুছিয়ে নিজের রুমে চলে যায় হাসি। আজ রাতে সে খায়নি, খেতে একদম ইচ্ছে করছে না। একা একা কাঁদতে থাকে হাসি। হাতের ব্যথার কারণে আজ মনে হচ্ছে ঘুড়িটা বানাতে পারবে না। তাই সে একটা কাগজে লিখতে লাগলো, মা জানো, আমার খুব কষ্ট হচ্ছে। আমার ভেতর থেকে যেন আমার প্রাণ পাখিটা বেরিয়ে আসতে চাইছে। ও মা, আমিও তো মানুষ, ওরা কেন বোঝে না আমারও যে কষ্ট হয়? এরকম করে কি কেউ কাউকে টর্চার করে? আমার হাত নতুন মা পুড়িয়ে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছিল তখন, কিন্তু তারপর আমি চিৎকার করতে পারিনি। আমি যে কথা বলতে পারি না, কিন্তু বিশ্বাস করো মা, আমার ভেতরটা খুব আকুতি মিনতি করেছে নতুন মায়ের কাছে, কিন্তু আমার ভেতরে সে আর্তনাদ সে শুনতে পায়নি মা। আমার চোখের জল তার ভেতরটা কাঁপাতে পারেনি। আমি ব্যর্থ হয়েছি বারংবার। ও মা জানো, খাবার বেড়ে দেওয়ার সময় বাবা আমার হাতের দিকে তাকিয়ে আমার পোড়া স্থানটা দেখেছে, কিন্তু একবারের জন্য জিজ্ঞেস করেনি, হাসি, তোর এ অবস্থা হলো কি করে? কেউ আমার খোঁজ নেয় না মা। আমার নামটাই শুধু হাসি, কিন্তু আমার জীবন থেকে সব হাসি মুছে গেছে। লেখা শেষে এই কাগজ দিয়ে হাসি রকেট বানায়। তারপর কাগজের তৈরি সেই রকেট নিয়ে সে ছাদে যায়। আকাশের দিকে তাকিয়ে কিছু অশ্রু বিসর্জন দিয়ে রকেটটা উপরের দিকে ছুড়ে দিল। রকেটটাও আপন মনে উঠছে। কিছু সময় পর রকেটটা নিচের দিকে নামতে শুরু করে। হাসি যখন নিচে তাকায় তখন দেখতে পায় আকাশ রকেটের ঠিক নিচে দাঁড়িয়ে আছে। সেও তাকিয়ে আছে রকেটের দিকে। তারও লক্ষ্য একটা, চিরকুটে রানীর চিরকুট খুঁজে না। হাসি ভাবতে থাকে, হায় হায়, আকাশ যদি এটা পায় তবে কি হবে? না না, আমি দ্রুত নিজের রুমে চলে যাই। আকাশ যদি চিঠিটা পড়ে আবার কোনো ঝামেলা করে। হাসি নিজের রুমে চলে আসে। হাতে মলম লাগিয়ে ব্যথা সারার জন্য একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল হাসি। সকাল সকাল উঠে আবার কাজে লেগে পড়ে। হাতের দিকে তাকালে তার চলবে না। ঘরের সব কাজ যে তাকেই করতে হবে, না হলে কপালে আরও অনেক দুঃখ বাকি আছে। কাজ সেরে সবাইকে খাইয়ে নিজে অল্প কিছু খেয়ে নিল। তারপর রুমে এসে রেডি হয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। কলেজের সামনে অগ্নি দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। হাসি যেতে ওকে জাপটে ধরে। তোমার হাতটা দেখি। কেন? তুমি চুপ করো বলে হাসির হাত দেখে। ওই পাষাণ মহিলা তোমার হাত পুড়িয়ে দিল হাসি। কেন? তারপর হাসি চিরকুটে সব লিখে দিল। হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে এনে জড়িয়ে ধরে হাসিকে। আকাশ আজ কান্না করছে। সরি, আম সরি চিরকুটে রানী, আমার জন্যই আজ তোমার এই অবস্থা বলে ফুফিয়ে কাঁদতে লাগলো আকাশ। তবে তুমি চিন্তা করো না চিরকুটে রানী, আমি তোমায় খুব শীঘ্রই এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যাব। হাসি কষ্টগুলো বুকে চাপা দিয়ে মুখে মুচকি হাসি টেনে আকাশকে চিরকুটে লিখে দিল। রাতের বেলা আমাদের বাসার নিচে কি? সেদিনকে তোমার চিঠি পাওয়ার পর থেকে রোজ রোজ আমি তোমার ঘুরিয়া চিঠির অপেক্ষা করি। আজ থেকে তোমার সব কষ্টগুলো আমার সাথে ভাগ করে নিবে। হাসি ইশারায় বলল, ঠিক আছে, আমি এবার যাই, ক্লাস শুরু হয়ে যাবে। না, আজ তোমায় ক্লাস করতে হবে না। আজ তুমি শুধু আমাকে সময় দিবে। আমি তোমার কষ্টগুলো একটু ভাগ করে নিতে চাই। হাসি কিছু বলতে যাবে, তখন হাসিকে থামিয়ে দিয়ে আকাশ বলল, আর কোনো কথা নয়। আজ তুমি আমি বাইকে করে বেলা 2টার আগ পর্যন্ত পুরো শহর ঘুরে দেখব। ভয় পেও না, তোমায় কেউ চিনবে না। তুমি হেলমেট মাথায় পরবে আর আমি নিউ মার্কেট থেকে তোমায় একটা বোরকা কিনে দেব।
সেটা পরবে। হাসিকে হেলমেট পরিয়ে পেছনে বসিয়ে ফুল স্পিকারে গান বাজিয়ে বাইক চালাতে লাগলো আকাশ। হাসি আকাশকে না ধরে বসে আছে। হাসি, আমাকে ধরে বসো, নয়তো পড়ে যাবে। হাসি তাও আকাশকে ধরে বসেনি। তারপর আকাশ উঁচু নিচু রাস্তা দিয়ে ইচ্ছে করে গাড়ি চালাতে লাগলো, যার ফলে বাইকটা বারবার ঝাঁকিয়ে উঠছে। এবার আর আকাশকে না ধরে উপায় নেই হাসির। হাসি আকাশকে ধরে বসে। কিছু সময় পর আকাশ একটা মার্কেটের সামনে বাইক দাঁড় করে একটা বোরকা কিনে নিয়ে আসে। হাসি, এই নাও, এটা দ্রুত পরে নাও। হাসি বোরকাটা পরে। হাসি, এটা তো অনেক শর্ট হয়ে গেল তোমার। হাসি বুড়ো আঙুল দেখিয়ে বলল, ওকে, নো প্রবলেম। আকাশ আবার বাইক স্টার্ট করে একটা পার্কে আসে। আকাশ ও হাসি পাশাপাশি বসে চিরকুট দেওয়া নেওয়া করছে। আকাশ, তুমি আমায় এত ভালোবাসো কেন? এই উত্তরটা আমার জানা নেই। চিরকুটে লিখে দিল আকাশ, পৃথিবীতে এত মেয়ে থাকতে আমার মতো একটা বোবা মেয়ের সাথে প্রেম করতে গেলে কেন? কথা আছে না, যার চোখে যাকে লাগে ভালো, তেমনি আমার চোখে তোমাকে সবার থেকে অন্যরকম লেগেছিল। যদি আমি তখন জানতাম না তুমি কথা বলতে পারো না। এখন তো জানো, তবে ছেড়ে কেন যাচ্ছ না? হাসি, আমি তোমার কথা বা কণ্ঠস্বরকে ভালোবাসিনি, আমি এই পুরো তুমিটাকে ভালোবাসি, যাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার জন্য তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হবে আকাশ। আমি যে কথা বলতে পারি না। পাকনামে, তোমাকে এগুলো কে বলেছে শুনি? এমন তো না যে তুমি কথা বলতে না পারায় আমি তোমার ভাষা বুঝতে পারি না। বোকা মেয়ে একটা। তুমি তো চিরকুটের মাধ্যমে তোমার মনের ভাব প্রকাশ করতে পারো। তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে না আকাশ। চিরকুটে এগিয়ে দিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল হাসি। আরে গাধা, বিয়ে করব আমি, সংসারও করব আমি। সে আমি যদি তোমাকে মেনে নিই, তাহলে ফ্যামিলি মানবে না কেন? সব কিছু এত সহজ না আকাশ। তুমি একটু বেশিই বোঝো হাসি। এত না বুঝে কি খাবে বলো? কিছু না, বললেই হলো। কলেজ ছুটির সময় হয়ে যাচ্ছে, চলো এখন থেকে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে তারপর তোমাকে কলেজের সামনে নামিয়ে দেব। আকাশ হাসিকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খেয়ে কলেজের সামনে নামিয়ে দিল। হাসি, হাসি পেছন ফিরে তাকায়। খুব ভালোবাসি তোমায়, সাবধানে যেও, এখনই তোমার কলেজ ছুটি হয়ে যাবে। হাসি মুচকি এসে সামনের দিকে অগ্রসর হলো। তখন পেছন থেকে আবার আকাশ ডাক দিল, হাসি, এদিকে শোনো। হাসি কয়েক কদম পিছিয়ে আকাশের কাছে আসে। আকাশও বাইক থেকে নেমে দাঁড়ায়। আকাশ হাসির কপালে চুমু দিতে চাইলে আকাশের ঠোঁট ও হাসির কপালের মাঝখানে হাসি নিজের হাত ঢুকিয়ে দিল। আকাশ ভ্রুকুচকে তাকালো। হাসি একটা চিরকুটে লিখে দিল, প্লিজ এসব করবেন না আকাশ, আমার একদম ভালো লাগে না এসব। আকাশ মুচকি এসে বলল, কোনো ব্যাপার না, বিয়ের পর তো তুমি আমারই, তখন যা ইচ্ছে তাই করব তোমার সাথে, কোনো বাহানা শুনব না। হাসি মুচকি হেসে চলে যেতে লাগলো। পেছন থেকে আবার আকাশ ডাক দিল, হাসি। হাসি ঘুরে দাঁড়ালো। হ্যাঁ আমার প্রিয়তমা, রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে তোমার কথা বড্ড মনে করি। তোমার সাথে কথা বলার জন্য মন ছটফট করে। তোমার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে মিস? হাসি মুচকি এসে চিরকুটে লিখে দিল, আমার কোনো ফোন নেই। তোমার ফোন নেই তো কি হয়েছে, আমার তো আছে, কোনো ব্যাপার না। তুমি আমার ফোন হাতে নাও, আমি না হয় আরেকটা কিনে নেব। হাসি নিতে চায়নি, একরকম জোর করেই দিল আকাশ। হাসি, ফোনটা খুব সাবধানে লুকিয়ে রেখো, যাতে ওরা কেউ দেখতে না পায়। হাসি মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। হাসি আবার চলে যেতে লাগলো। এই হাসি, এত যাই যাই করো কেন বলো তো? আমাকে কি তোমার একটু ভালো লাগে না? হাসি ইশারায় বলল, আসলে তা না, বাড়ি যেতে দেরি হলে কপালে শনি আছে। সেটা আমি জানি হাসি, তাই তো কলেজ ছুটি হওয়ার আগে
তোমাকে নিয়ে আসলাম। কলেজ ছুটি হওয়ার এখনও 10 মিনিট সময় আছে। তুমি দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে ফিরে আসছি। মিনিট 2 পর আকাশ পেছনে হাত দিয়ে হাসির সামনে এসে দাঁড়ালো। মুচকি হেসে হাসির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ডান হাত দিয়ে পেছন থেকে একটি গোলাপ এনে হাসির দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ চিরকুটে রানী। তারপর আরেকটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ আমার জীবনের রানী। তারপর আরেকটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ হাসি রানী। হাসি গোলাপটা নিয়ে হাতের ইশারায় বলল, শেষ। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কিছু সময় পর আরেকটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ আমার বাবুর মা। ভ্রু নাচিয়ে বলল আকাশ। হাসি ফিক করে হেসে দিল। তারপর গোলাপটা নিয়ে হাতের ইশারায় আবারও বলল, শেষ। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আবারও আরেকটি গোলাপ এগিয়ে দিয়ে বলল, বড্ড ভালোবাসি তোমায়। এই গোলাপগুলোর মতো তোমার আমার ভেতরের কষ্টগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করে নিব। আই লাভ ইউ আই লাভ ইউ। হাসি গোলাপটা নিয়ে চিরকুটে লিখে দিল, এবার তো শেষ করো আকাশ। হাসি তুমি বড্ড লোভী। আমি তোমায় এতগুলো গোলাপ দিলাম, কিন্তু তুমি তো আমাকে একটাও দিলে না। হাসি সবগুলো গোলাপ আকাশের দিকে এগিয়ে দিল। ওহো, আমি এভাবে নিব না ম্যাডাম। আপনি আমাকে স্পেশালভাবে প্রপোজ করেন। হাসি লজ্জায় মাথা নিচু করে আছে। আরে ম্যাডাম, আমি তো বাইরের কেউ না, আমি তো আপনারই আদরের স্বামী। প্রপোজটা করে ফেলেন। এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তো আর এখনই ফুলসজ্জা করতে বলছি না। তুমি জাস্ট ভাবো একবার, একটা মানুষ ঠিক কতটা নির্লজ্জ হলে আরেকটা মানুষের কাছ থেকে প্রপোজ চেয়ে চেয়ে নেয়। হাসি কিছু বলছে না। এই হাসি, তুমি আমাকে এক্ষুনি প্রপোজ না করলে আমি কেঁদে দিব। আকাশের বাচ্চা সুলভ কথা শুনে হাসি হেসে দিল। তারপর চিরকুটে লিখল, আই লাভ ইউ টু। তারপর আকাশের সামনে হাঁটু গেড়ে বসে গোলাপগুলোর সাথে চিরকুটটা এগিয়ে দিল হাসি। গোলাপগুলো নিয়ে চিরকুটের দিকে একবার চোখ বুলিয়ে নিল আকাশ। ওয়াও ওয়াও, এর জন্যই তো এত ভালোবাসি তোমাকে। এক অন্যরকম ফিলিংস। তোমার প্রপোজটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। যতটা স্পেশাল আমি চেয়েছিলাম তার থেকেও বেশি কিছু আমি পেয়ে গেছি। আমাদের প্রপোজটা সবার থেকে আলাদা। নিজেকে যে সবসময় হেয় করো, এবার বোঝো তুমি আমার জীবনে কতটা স্পেশাল। কোনো দিন কোনো কাপলকে কি দেখেছো এরকম করে প্রপোজ করতে বা পেতে? হাসি ইশারায় বলল, বড্ড বেশি কথা বলো তুমি। এবার কি আমি যেতে পারি? এই, তুমি কি বোরকা পরে বাসায় যাবে? হাসি চিরকুটে লিখে দিল, তাই তো। এখন এটা আমি কি করব? আমার কাছে দিয়ে দাও চিরকুটে রানী, আমি যত্ন সহকারে রেখে দেব। আর নেক্সট যখন ঘুরতে যাব তখন না হয় আবার পরিয়ে দেব। হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর বোরকা খুলে আকাশকে দিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি গিয়ে সব কাজ সেরে পড়তে বসে হাসি। পড়ায় যেন মনে বসছে না। তখন বিছানার নিচ থেকে আকাশের দেওয়া ফোনটা বের করে হাসি। একটা নাম্বার থেকে মোবাইলে অনেকগুলো কল এসেছে। হয়তো আকাশ কল করেছে। মোবাইল আবার বিছানার নিচে রেখে নিচে চলে গেল হাসি। নিচে গিয়ে সবাইকে খাইয়ে নিজে খেয়ে সব গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল হাসি। তারপর আবার আকাশের দেওয়া ফোনটা বের করে। কিছু সময় পর একটা মেসেজ আসে। মেসেজটা আকাশই করেছে। কিছু সময় কথা বলে মেসেজগুলো ডিলিট করে শুয়ে পড়ে। আজ যেন ঘুমটাও আসছে না। বারবার আকাশের বলা কথাগুলো নিজে নিজে আওড়াতে লাগলো হাসি। আবার নিজে নিজে হাসছে। এভাবেই কেটে গেল 1 মাস। আজ হাসি কলেজ যায়নি। ভীষণ মাথা ধরেছে। হাতের কাজগুলো করে নিজের রুমে এসে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে।
হাসি আমার পাটা বলেই থেমে গেলেন শায়লা বেগম। হাসি হঠাৎ শায়লা বেগমকে দেখে নিজের পেছনে ফোনটা লুকিয়ে নেয়। তাতেও কোনো কাজ হলো না। হাসি পেছন থেকে মোবাইলটা বের কর। হাসি করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো, কি বলি শুনিস না? হাসি চুপচাপ মোবাইলটা বের করে শায়লা বেগমের হাতে তুলে দিল। শায়লা বেগম মোবাইল ঘাঁটতে লাগলেন। আকাশের সাথে কথা বলার পরপরই মেসেজগুলো ডিলিট করে দেওয়ায় শায়লা বেগম মোবাইলে গান ব্যতীত আর কিছুই পেলেন না। হারামজাদি, এত দামি ফোন কই পেলি? নিশ্চয় চুরি করেছিস। চুরি করে মোবাইল কিনে লুকিয়ে লুকিয়ে গান শোনা হচ্ছে। আজ আমি তো চুরি করা গুছিয়ে দেব। চুলের মুঠি ধরে প্রচুর মারলেন হাসিকে। অনেক মারার পর ক্লান্ত হয়ে মোবাইল নিয়ে বেরিয়ে গেলেন শায়লা বেগম। অনেক কাঁদছে হাসি। আজ এই কান্না আকাশও শুনতে পাচ্ছে না। পিহু কলেজ থেকে আসার পর পিহুকে মোবাইলটা দিলেন শায়লা বেগম। মা, এই মোবাইলটা তুমি কোথায় পেলে? কত সুন্দর। ওই অপয়ের কাছে পেলাম। নিশ্চয়ই আমার ছেলেকে হাতিয়ে নিয়েছে এই মোবাইল। ওকে কয়টা দিতে পারো নাই? দিয়েছি। জন্মের মতো মোবাইল চালানোর শখ মিটে যাবে। অনেক দিন পর আজ রাতে আবার ঘুড়ি বানাতে বসে হাসি। একটি ঘুড়ি বানিয়ে একটা চিঠি লিখে ছাদে নিয়ে গিয়ে উড়াতে লাগলো। অন্যদিকে মোবাইলে বারবার চিরকুটে রানীর নামে মেসেজ আসছে। পিহু মেসেজগুলোকে প্রথম প্রথম পাত্তা না দিল, এখন বেশ আগ্রহের সহিত রিপ্লাই দিল। কে আপনি? মেসেজটা সিন করে আর কোনো রিপ্লাই আসেনি। হয়তো আকাশ বুঝে গেছে এটা হাসি না, হাসির ফোন অন্য কেউ নিয়ে গেছে। অনেকক্ষণ ছাদে বসার পর নিজের রুমে এসে শুয়ে পড়ল হাসি। এছাড়া আর কী বা করার আছে তার? অতিরিক্ত মাইরের ফলে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। ব্যথা ভরা শরীর নিয়েও বাড়ির সব কাজ সেরে ইউনিভার্সিটিতে গেল। আজ যে তাকে ইউনিভার্সিটিতে যেতেই হবে। কাল থেকে আকাশের সাথে কথা হয়নি। ও নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। ইউনিভার্সিটির সামনে আসতেই দেখল আকাশ দাঁড়িয়ে আছে। তোমার ফোন কোথায় হাসি? হাসি কাচুমাচু করে চিরকুটে লিখে দিল, মা নিয়ে গেছে। আকাশ আর কিছু না বলে অন্যদিকে ঘুরে রইল। কিছু সময় পর বলল, আমরা আজ রাতে পালাবো। হাসি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এত অবাক হওয়ার কিছু নেই। আমরা আজই পালাচ্ছি, আর এটাই ফাইনাল। হাসি চিরকুটে লিখে দিল, না, আমি পালাবো না। কেন পালাবে না তুমি? এদের অত্যাচার তোমার খুব ভালো লাগে, তাই না? শোনো, আমি তোমার মতামত জানতে চাই না। আমরা আজ পালাবো মানে পালাবই, ব্যাস, আর কোনো কথা না। তুমি না আসতে চাইলে তোমাকে তুলে নিয়ে আসবো, কিন্তু কিভাবে সেটা তোমার কলেজ ছুটি হওয়ার পরে বুঝতে পারবে। এখন ক্লাসে যাও। হাসি ক্লাসে চলে গেল। ক্লাস শেষে বেরিয়ে আসতে আকাশ একটা চিঠি হাসির হাতে ধরিয়ে দিল। এতে সব লেখা আছে হাসি। এই চিঠি পড়লে তুমি সব বুঝতে পারবে। এখন সময় নষ্ট না করে বাড়ি যাও, নইলে বাড়ি গিয়ে আবার পিটুনি খাবে। আমার সাথে কথা বললে বাড়ি যেতে লেট হয়ে যাবে বলে আমি চিঠিতে সব লিখে দিলাম। হাসি চিঠিটা ব্যাগে ঢুকিয়ে বাড়ি চলে গেল। এক এক করে রান্নাঘরে সব বাসন ধুয়ে রেখে দিল। ড্রয়িং রুমটাও নোংরা হয়ে আছে দেখে ঝাড়ু দিয়ে মুছে দিল। তারপর গোসল সেরে খেয়ে নিল। কি আছে ওই চিঠিতে জানতে বড়ই ইচ্ছে করছে, কিন্তু কি আর করার, এখন তো আর ওই চিঠিটা খোলা যাবে না, নইলে কেলেঙ্কারি বেজে যাবে। সন্ধ্যায় সবাইকে চা দিয়ে পড়তে বসে হাসি। পড়ার ফাঁকে দরজাটা আটকে নিল। তারপরে ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়তে লাগলো। প্রিয় চিরকুটে রানী, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করতে চাই। চিন্তা করো না, আমি তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। তুমি তোমার প্রয়োজনীয় জিনিসের সাথে বইগুলো ব্যাগে গুছিয়ে নাও। বিয়ের পরও তুমি পড়তে চাইলে আমি তোমাকে পড়াবো।
আজ রাত 12টায় সবাই ঘুমিয়ে গেলে তুমি বেরিয়ে পড়ো। আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করব। হাসি চিঠিটা পড়ে ব্যাগ গোছাতে লেগে পড়ে। তারপর সেও একটা চিরকুটে লিখে দিল, প্রিয় বাবা, আমাকে ক্ষমা করে দিও। তোমার এই বোবা অভাগী মেয়েকে ভুলে যেও। আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে এই বাড়ি ছাড়লাম। কি করব বলো? আমার কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ নেই আকাশ ছাড়া। আজ পর্যন্ত কেউ আমায় ভালোবেসে কথা বলেনি আকাশ ছাড়া। ভালোবাসা কি সেটা আমি আকাশকে দেখে শিখেছি। জানো বাবা, আমারও বড্ড ইচ্ছে করে পিহু পিয়াসের মতো আমারও তোমার আদর পেতে, কিন্তু কি করব বলো? আমার যে কপালটাই খারাপ। আমার কপালে যে মা বাবার ভালোবাসা নেই। ইতি, তোমার পরিবারের বাড়তি বোঝা। হাসি। চিঠিটা লিখে চিঠির ওপর কলম রেখে মুখে হাত দিয়ে বসে আছে হাসি। হাজার হোক, এটা তো তার বাড়ি। এই বাড়ি ছেড়ে যেতে তার একদম ইচ্ছে করছে না। খারাপ হোক ভালো হোক, ওয়াজেদ আলী তো তারই পিতা। এ বাড়ি আর এ বাড়ির লোকজনকে ছেড়ে একবারের জন্য চলে যাবে ভাবতেই যেন বুকটা কেঁপে উঠছে বারবার। তখন নিচ থেকে হাসি বলে ডাক দিলেন শায়লা বেগম। তাড়াহুড়ো করে চিঠিটা না গুছিয়ে হাসি নিচে নেমে এলো। কি নবাবজাদি, আজ কি খেতে দিবে না? হাসি মাথা নাড়িয়ে দ্রুত রান্নাঘরে চলে গেল। খাবার গরম করে টেবিলে সাজিয়ে সবাইকে খেতে দিল। সবার খাওয়া শেষে নিজে অল্প একটু খেয়ে নিল। আজ যেন গলা দিয়ে খাবার নামছে না। খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নিজের রুমে চলে গেল। পরক্ষণে ভাবল, শেষবারের মতো বাবা ও পিয়াসকে একবার দেখে আসি। দরজার বাইরে থেকে উকি দিয়ে ওয়াজেদ আলীকে দেখে পিয়াসের রুমের দিকে পা বাড়ালো হাসি। পিয়াস কারোর সাথে ফোনে কথা বলছে। দরজার আড়াল থেকে মন ভরে দেখল পিয়াসকে। তারপর নিজের রুমে চলে আসে। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর হাসি চিঠিটা টেবিলের ওপর রেখে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে উকি দিয়ে বাবাকে আরেকটু দেখে নিল। অন্ধকার ঘরে হাঁটতে গিয়ে ফ্লাওয়ার বাসের সাথে ধাক্কা খায়, যার ফলে খুব জোরে আওয়াজ হয়। যে আওয়াজে হাসি কেঁপে ওঠে। কিন্তু সৌভাগ্যবশত কেউ জাগ্রত হয়নি, তাই হাসি নির্দ্বিধায় বেরিয়ে গেল। বাইরে বেরোতে দেখতে পেল আকাশকে। হাসি ইশারায় জিজ্ঞেস করলো, আকাশ, আমরা কোথায় যাচ্ছি? আমরা আপাতত আমার এক বন্ধুর বাসায় যাচ্ছি। সেখানে আজ রাত থেকে কাল আমরা কাজী অফিস যাব। এখনই চলে যেতাম, তবে এত রাতে তো কোনো অফিস খোলা থাকবে না, তাই রাতটা কষ্ট করে হলেও ওখানে কাটাতে হবে। মাত্র 1 মাসের পরিচিত একটা ছেলের সাথে এভাবে পালিয়ে যেতে কেমন ভয়াবহ হচ্ছে। তাও বিশ্বাস রেখে এগিয়ে চলল হাসি। আকাশের বন্ধু রনির বাসায় যাওয়ার পর সবকিছু ঠিকঠাকই চলছিল। তাদের দুজনকে এক রুমে থাকতে দেওয়া হলো। চিন্তা করো না হাসি, আমি তোমাকে টাচ করব না। তুমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো। হাসি কিছু বলছে না। খোদার কসম হাসি, আমাকে বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না, করতে পারিও না। তুমি যে আমার ভালোবাসা, তোমাকে আমি ঠকাই কি করে? হাসি মুচকি এসে ইশারায় বলল, এত কথা বলো কেন তুমি? আমি কি তোমাকে কিছু বলেছি? তোমার ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আকাশ ও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোফায় শুয়ে পড়ে, আর হাসি বিছানায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।